ফার্মার্স বয় চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজ আমি স্টার্ট করতে চলেছি ইন্ডিয়ান পলিটি পার্ট 8। ইন্ডিয়ান পলিটি পার্ট 8 স্টার্ট করতে চলেছি আজ। যারা পুরনো আছো তারা তো জানোই, যারা নতুন আছো তাদের উদ্দেশ্যে বলছি। সোম থেকে শুক্র 12 PM জিকে ডিটেলস ক্লাস করাই। শনিবার 8 PM রাত 8টাতে রাজ্য দর্শন বলে একটা ক্লাস করে। রাজ্য দর্শন ক্লাস হয় শনিবার রাত 8টাতে। প্রতি সপ্তাহে শনিবার রাত 8টাতে রাজ্য দর্শন বলে একটা ক্লাস হয়। জিকে এই ক্লাসগুলো কন্টিনিউ করো। জিকের 40-এ 1 মার্কও মাইনাস হবে না তোমাদের। এই চ্যানেলের প্লেলিস্টে যাবে তোমরা। প্লেলিস্টে গেলে বায়োলজি 19টা ক্লাস পাবে। 19টা ক্লাসে বায়োলজি আমি শেষ করেছি। সেই 19টা ক্লাস প্রত্যেকে দেখবে। এবং ইন্ডিয়ান পলিটি আজ ক্লাস নাম্বার 8। এর আগে 7টা ক্লাস আমি করিয়েছি। 7 নম্বর ক্লাসটা কমপ্লিট করতে আমি পারিনি, নেটওয়ার্কের সমস্যা ছিল সেই জন্য। তো আজ আমি ইন্ডিয়ান পলিটি পার্ট 8 স্টার্ট করতে চলেছি। তোমরা যারা নতুন আছো, যারা পুরনো আছো, সবার কাছে আমার রিকোয়েস্ট, যদি ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে আর বন্ধুদের বলবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। দেখো, আমি তোমাদেরকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 সংবিধানের ক্ষেত্রে, দেখো ভারতীয় সংবিধানের ক্ষেত্রে এই ভারত শাসন আইন 1935 সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সেটা আমি তোমাদের 6 নম্বর ক্লাস 7 নম্বর ক্লাসে আমি অলরেডি আলোচনা করেছি। কিছুটা পার্ট বাকি ছিল, সেই পার্টটা নিয়ে আজ আমি আলোচনা করব। তো দেখো, গভর্নমেন্ট অ্যাক্ট অফ ইন্ডিয়া 1935 1935 সালে ভারত শাসন আইন আমি কী পড়িয়েছি, এই আইন দ্বারা কী করা হয়েছে। এই আইন দ্বারা দেখো কী করা হয়েছে। ডায়ারকি সিস্টেম রাজ্য থেকে শেষ করে দেশে শুরু করা হয়। আর কি করা হয়, ফেডারেল পাওয়ার চালু করা হয়। আর কি করা হয়, বাইক্যামেরাল স্টেটে অর্থাৎ স্টেটেও দ্বিকক্ষ ব্যবস্থা চালু করা হয়েছে। আর কি করা হয়েছে, ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া 1937। অর্থাৎ প্রথমে দেখো আমরা যেটা এখন জানি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, প্রথমে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ছিল না, প্রথমে নাম ছিল সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা। তারপরে 1937 সালে নাম হয় সুপ্রিম কোর্ট অফ 1937 সালে নাম হয় ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া। কোন অ্যাক্ট দ্বারা, 1935 সালে এই ভারত শাসন আইন দ্বারাই হয়। তারপরে বলেছি কি, পার্লামেন্ট 3টি পর্যায়ে বিভক্ত হয়। তোমাদের প্রত্যেকের মুখস্থ হয়ে গেছে আশা করি যারা ক্লাস করেছো। কি বলেছি, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট আর কনকারেন্ট লিস্ট। ইউনিয়ন লিস্টের মধ্যে কি আছে বলছি, পূর্বে এর মধ্যে বিষয় ছিল 59 বর্তমানে বিষয় কটি, 100টি বিষয় রয়েছে। এর মধ্যে আসে কোন বিষয়গুলি, আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তারপরে কি আছে, সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকত্ব। আর কি আছে, ডিফেন্স সিস্টেম অর্থাৎ প্রতিরক্ষা পদ্ধতি। সবই কোন লিস্টের মধ্যে রয়েছে, ইউনিয়ন লিস্টের মধ্যে রয়েছে। তারপরে কি পড়িয়েছি, তোমাদের পড়িয়েছি স্টেট লিস্ট। স্টেট লিস্টের মধ্যে পূর্বে বিষয় ছিল কটি, 54টি। বর্তমানে বিষয় রয়েছে কটি, 61টি। তারপরে এর মধ্যে কোন বিষয়গুলো রয়েছে স্টেট লিস্টের মধ্যে, এগ্রিকালচার যেমন কৃষি, তারপরে হেলথ অর্থাৎ স্বাস্থ্য, তারপরে ওয়াটার, এগুলি সমস্ত কিছুই রয়েছে। ওয়াটার মানে রিভার, মানে জল সম্বন্ধী যা কিছু সবই রয়েছে। কিসের মধ্যে, সবই রয়েছে স্টেট লিস্টের মধ্যে। আর কি করিয়েছি তোমাদের, আর করিয়েছি আমি কনকারেন্ট লিস্ট। কনকারেন্ট লিস্ট কি, পূর্বে বিষয় ছিল কটি, 36টি। বর্তমানে বিষয় রয়েছে 52টি। কনকারেন্ট লিস্টের মধ্যে এর মধ্যে পড়ছে কোন বিষয়গুলো, যেমন এডুকেশান অর্থাৎ শিক্ষা, তারপরে ম্যারেজ সিস্টেম অর্থাৎ বিবাহ ব্যবস্থা, এই সমস্ত কিছু পড়ছে কনকারেন্ট লিস্টের মধ্যে। এ পর্যন্তই আমি তোমাদের করিয়েছি। তো তারপরে নেটওয়ার্কের সমস্যা ছিল, যার কারণে আমি ক্লাস ইন্ডিয়ান পলিটি পার্ট 7 খুব একটা সময় নিয়ে করাতে পারিনি। তো আজ আমি ক্লাস ইন্ডিয়ান পলিটি পার্ট 8 স্টার্ট করছি। প্রত্যেকে নোট করবে। ভারত শাসন আইন 1935 দ্বারা আর কি করা হয়, ভারত শাসন আইন 1935 দ্বারা আর কি করা হয়েছে তাকে বলছে, এই আইন দ্বারাই সংবিধান সভা তৈরি করা হয়। এই আইন দ্বারা কি হয়, সংবিধান সভা তৈরি করা হয়। সংবিধান সভা তৈরি করা হয় কোন
আইন দ্বারা 1935 সালে ভারত শাসন আইন দ্বারা বলছে সংবিধান সভা তৈরি করা হয় কত সালে তৈরি করা হয় 1941 সালে 1941 খ্রিস্টাব্দে তৈরি করা হয় কি সংবিধান সভা তৈরি করা হয় 1941 খ্রিস্টাব্দে সেখানে এবার লেখো পরে পয়েন্ট লেখো সেখানে টোটাল মেম্বার কতজন ছিল টোটাল মেম্বার ছিল কতজন টোটাল মেম্বার ছিল টোটাল মেম্বার ছিল কতজন 389 জন 389 জন মেম্বার ছিল 389 জন মেম্বার ছিল এই 389 জনের মধ্যে ওমেন ছিল কতজন 389 জনের মধ্যে ওমেন অর্থাৎ মহিলা ছিল কতজন 389 জন মেম্বার্সের মধ্যে মহিলা ছিল 15 জন মহিলা ছিল কতজন 15 জন ওমেন অর্থাৎ 15 জন মহিলা ছিল তাহলে কি বললাম সংবিধান সভা তৈরি হয় কোন এক দ্বারা 1935 সালে ভারত শাসন আইন দ্বারা কত সালে সংবিধান সভা তৈরি হয় 1941 সালে তৈরি হয় টোটাল মেম্বার্স কতজন ছিল 389 জন মেম্বার্স ছিল তাদের মধ্যে ওমেন কতজন ছিল 15 জন ওমেন ছিল পরে পাঠ লেখো ক্যাবিনেটে ফার্স্ট মিটিং হয় 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 কত সাল ইম্পর্টেন্ট আসবে এক্সট্রা দিয়ে রাখবে ক্যাবিনেটে ফার্স্ট মিটিং হয় কত সাল 9 ডিসেম্বর কত 1946 খ্রিস্টাব্দে 9 ডিসেম্বর কত 1946 খ্রিস্টাব্দ 1946 খ্রিস্টাব্দ তাহলে কি বললাম ক্যাবিনেটে ফার্স্ট মিটিং হয় কত সালে ক্যাবিনেটে ফার্স্ট মিটিং হয় 9 ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে কোন আইন দ্বারা হয়েছিল 1935 সালে ভারত শাসন আইন দ্বারা আর কি করা হয় এই সভায় পার্মানেন্ট তারপরে পয়েন্ট লেখো নেক্সট পয়েন্ট লেখো এই সভায় পার্মানেন্ট প্রেসিডেন্ট ছিলেন এই সভার পার্মানেন্ট প্রেসিডেন্ট ছিলেন রাজেন্দ্র প্রসাদ ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন পার্মানেন্ট প্রেসিডেন্ট টেম্পোরারি হিসাবে কে নিযুক্ত ছিলেন টেম্পোরারি মানে টেম্পোরারি কথার অর্থ হচ্ছে অস্থায়ীভাবে নিযুক্ত ছিলেন সচ্চিদানন্দ সিনহা সচ্চিদানন্দ সিনহা অস্থায়ী প্রেসিডেন্ট কে নিযুক্ত ছিলেন সচ্চিদানন্দ সিনহা তাহলে দেখো আমি কি বললাম যে 1935 সালে ভারত শাসন আইন দ্বারাই কী হয়েছিল সংবিধান সভা তৈরি হয়েছিল কত সালে তৈরি হয়েছিল 1941 সালে তৈরি হয়েছিল সেখানে টোটাল মেম্বার্স কতজন ছিল সেখানে টোটাল মেম্বার্স ছিল 389 জন তাদের মধ্যে মহিলা কতজন ছিল মহিলা ছিল 15 জন তারপরে কি বলেছি ক্যাবিনেটে ফার্স্ট মিটিং হয় কত সাল আসে এক্সট্রা দিয়ে রাখবে ক্যাবিনেটে ফার্স্ট মিটিং হয় 9 ডিসেম্বর 1946 অর্থাৎ 9 ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে এই সভায় পার্মানেন্ট প্রেসিডেন্ট কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন পার্মানেন্ট প্রেসিডেন্ট আর টেম্পোরারি অর্থাৎ অস্থায়ী হিসেবে কে নিযুক্ত ছিলেন সচ্চিদানন্দ সিনহা নিযুক্ত ছিলেন এবার লেখো
1946 সালে যখন সরকার গঠন করা হয়, কি বললাম? 1946 সালে যখন সরকার গঠন করা হয়, 1946 সালে যখন সরকার গঠন করা হয় তখন কে কোন পদে ছিল? লেখো 1946 সালে যখন সরকার গঠন করা হয় তখন বিদেশ মন্ত্রী ছিলেন বিদেশ মন্ত্রী ছিলেন কে ছিলেন তখন বিদেশ মন্ত্রী? লেখো বিদেশ মন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু। দেখো আমি ভেঙে উচ্চারণ করলাম যাতে বানানটা ভুল যায়। এখানে আমরা জওহরলাল বলি, যার কারণে কিন্তু বানানটা ভুল যায়, সেই জন্য আমি কী করলাম? ভেঙে উচ্চারণ করলাম কি? জওহর, বর্গের জওহর, জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু কী ছিলেন? বিদেশ মন্ত্রী ছিলেন। কখন? যখন 1946 সালে যখন সরকার গঠন করা হয় তখন বিদেশ মন্ত্রী কে ছিল? জওহরলাল নেহেরু। তারপরে লেখো, তারপরে পয়েন্ট লেখো, হোম মিনিস্ট্রি অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী প্লাস প্রযুক্তি অর্থাৎ টেকনোলজি। প্রযুক্তি প্লাস, যারা ইংলিশে লিখছেন লিখে নাও টেকনোলজি। প্রযুক্তি প্লাস সম্প্রচার, ব্রডকাস্টিং। যারা ইংলিশে লিখছো লিখে নাও ব্রডকাস্টিং, বাংলাতে লেখো সম্প্রচার। সম্প্রচার প্লাস ইনফরমেশন মিনিস্ট্রি। ইনফরমেশন অর্থাৎ তথ্য মন্ত্রণালয়। সমস্ত মন্ত্রী ছিলেন কে? সমস্ত মন্ত্রী, এই সমস্ত পদের মন্ত্রী কে ছিলেন? লেখো সমস্ত মন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। কে ছিলেন? মন্ত্রী ছিলেন কে? সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল। তাহলে আমি কি বললাম? দেখো 1946 সালে যখন সরকার গঠন করা হয় তখন বিদেশ মন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহেরু। স্বরাষ্ট্রমন্ত্রী, প্রযুক্তি, সম্প্রচার, তথ্য মন্ত্রণালয়, এগুলো সব কার আন্ডারে ছিল? সব সর্দার বল্লভভাই প্যাটেল। এই সমস্ত মন্ত্রী কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন। তারপরে পয়েন্ট লেখো, নেক্সট পয়েন্ট লেখো, লেবার মিনিস্ট্রি অর্থাৎ শ্রমমন্ত্রী অর্থাৎ লেবার মিনিস্ট্রি, শ্রম মন্ত্রণালয়। লেবার মিনিস্ট্রি অর্থাৎ শ্রম মন্ত্রণালয় ছিল কার আন্ডারে? লেখো জগজ্জীবন রায় অর্থাৎ শ্রমমন্ত্রী কে ছিলেন? জগজ্জীবন রাও কে ছিলেন? জগজ্জীবন রাও ছিলেন তখন শ্রমমন্ত্রী অর্থাৎ লেবার মিনিস্ট্রি অর্থাৎ শ্রম মন্ত্রণালয় কার আন্ডারে ছিল? জগজ্জীবন রাও। তারপরে লেখো রেলমন্ত্রী ছিলেন কে? রেলমন্ত্রী তখন রেলমন্ত্রী ছিলেন স্টার দিয়ে রাখো,
রেলমন্ত্রী ছিলেন আসফ আলী। রেলমন্ত্রী ছিলেন আসফ আলী। তারপর লেখো ডিফেন্স মন্ত্রী অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রী, ডিফেন্স মন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন কে? প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন সর্দার বল্লভ সিং। সর্দার গুলিয়ে ফেলবে না কিন্তু, সর্দার বল্লভ সিং, সর্দার বল্লভ সিং। তাহলে ভালো করে মাথায় রাখো, সর্দার বল্লভভাই প্যাটেল আর সর্দার বল্লভ সিং গুলিয়ে ফেলবে না। তাহলে কি বলেছি, 1946 সালে যখন সরকার গঠন করা হয় তখন কে কি মন্ত্রী ছিল? জওহরলাল নেহেরু ছিল কি বিদেশ মন্ত্রী। সর্দার বল্লভভাই প্যাটেলের আন্ডারে কী কী ছিল? হোম মিনিস্ট্রি ছিল, টেকনোলজি অর্থাৎ প্রযুক্তি, তারপর কি বলেছি ব্রডকাস্টিং অর্থাৎ সম্প্রচার, আর কি বলেছি ইনফরমেশন অর্থাৎ তথ্য মিনিস্ট্রি অর্থাৎ তথ্য মন্ত্রণালয় ছিল তার আন্ডারে। আর কি বলেছি যে লেবার মিনিস্ট্রি অর্থাৎ শ্রম মন্ত্রণালয় কার আন্ডারে ছিল? জগজ্জীবন রাও অর্থাৎ শ্রমমন্ত্রী ছিলেন জগজ্জীবন রাও। আর কি বলেছি রেলমন্ত্রী তখন কে ছিলেন? রেলমন্ত্রী ছিলেন আসফ আলী। রেলমন্ত্রী কে ছিলেন? আসফ আলী ছিলেন। আর কি বলেছি প্রতিরক্ষা মন্ত্রী অর্থাৎ ডিফেন্স মিনিস্টার কে ছিলেন? সর্দার বল্লভ সিং ছিলেন। তোমরা যারা নতুন পড়ছো মানে আবার নতুন ক্লাস দেখছো তারা হয়তো ভাবতে পারো যে কোশ্চেন আসবে কি না। দেখো, যারা আমাকে চেনে বা আমার কাছে যারা পড়ে, আমাকে যারা জানে, যে তাদেরকে আমি সবসময় বলি বা তারা আমার পড়ানোর সিস্টেমটা তারা জানেও যে আমি কোনো জিনিসকে মানে মুখস্থ বিদ্যা না, আমি ডিটেলস আলোচনা করি সবসময়, যে তোমাদের কোনো অসুবিধা হবে না, পরীক্ষা হলে গিয়ে তোমরা রিলেট করতে পারবে। চাকরি পরীক্ষা ক্ষেত্রে সবথেকে বড় জিনিসটা হচ্ছে যে তুমি অপশান ছাড়া অ্যান্সার করবে, তবেই কিন্তু তুমি কম সময়ের মধ্যে অ্যান্সার করে আসতে পারবে। আমি সেই জায়গাটাই তোমাদের তৈরি করে দিতে চাই। আমি ডিটেলসেই পড়াচ্ছি তোমাদের। তোমরা হয়তো ভাবছো দাদা ফ্রি পড়াচ্ছে, দাদা কেমন পড়াবে, তোমরা কন্টিনিউ ক্লাস করে দেখবে যে কোনো পার্ট অর্থাৎ জিকে পার্ট আমি তোমাদের সিলেবাস আলোচনা করেছি যে আমি জিকে কী কী পড়াবো। দেখো, সায়েন্সের যে 3টে পার্ট কী রয়েছে, বায়োলজি রয়েছে, ফিজিক্স রয়েছে, কেমিস্ট্রি রয়েছে, আমি 3টে পার্টই পড়াবো। অলরেডি বায়োলজি আমি শেষ করেছি, বায়োলজি ক্লাসগুলো দেখো প্লে লিস্টে আছে, তাহলে বুঝতে পারবে আমি পুরো ডিটেলস আলোচনা করেই পড়িয়েছি। তারপর দেখো এখন ইন্ডিয়ান পলিটি পড়াচ্ছি। তারপরে আমি এখানে পড়াবো জিওগ্রাফির মধ্যে 2টো পার্ট আছে, কি ইন্ডিয়ান জিওগ্রাফি, ওয়ার্ল্ড জিওগ্রাফি। হিস্ট্রির মধ্যে আছে মডার্ন হিস্ট্রি, ইন্ডিয়ান হিস্ট্রি। তারপরে তোমাদের রয়েছে ইকোনমিক্স আছে, তারপরে তোমাদের রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, স্ট্যাটিস্টিক্স, জিকে। আমি সমস্ত কিছুই তোমাদের ডিটেলসে এইভাবে আলোচনা সহকারে পড়াবো। শুধু দেখো 30 মিনিটসের ক্লাস, তোমরা নিয়মিত ক্লাস করো আর প্রত্যেকে নোট করে নাও, দেখবে যে বেশি সময় লাগছে না, অথচ তোমরা ভালো কিছু শিখতে পারছো। আমার উপর ভরসা রাখো, দেখবে অবশ্যই ভালো কিছু শিখতে পারবে। দেখো এবার দেখো, এরপর নানান কমিটি তৈরি হয়। তাহলে কি বললাম, কে কোন মন্ত্রী 1946 সালে যখন সরকার গঠন করা কে কোন মন্ত্রী হয়েছে সেটা আমরা জানলাম। এবার জানবো যে এরপর নানান কমিটি তৈরি হয়। এরপর কি হয়েছে, নানান কমিটি তৈরি হয়েছে। এই 1940 সালে মন্ত্রিপদ গঠিত হলো, তারপর নানান কমিটি তৈরি হয়েছে। এরপর নানান কমিটি তৈরি হয়েছে। দেখো এখান থেকে একটা কোশ্চেন আসবেই, কে কোন কমিটির সভাপতি ছিল, স্টার দিয়ে রাখতে পারো। এখান থেকে একটা কোশ্চেন আসবেই, কে কোন কমিটির সভাপতি ছিলেন। প্রথমে লেখো ইউনিয়ন কমিটি, ইউনিয়ন কমিটি, ইউনিয়ন কমিটি। ইউনিয়ন কমিটি প্রথমে কি বললাম, দেখো ইউনিয়ন কমিটি প্রথমে বললাম যে ইউনিয়ন কমিটি। তাহলে নানান কমিটি গঠিত হয়েছে, কে কোন কমিটির সভাপতি ছিলেন সেটা আমরা জানবো। বলছে ইউনিয়ন কমিটির সভাপতি কে ছিলেন, লেখো ইউনিয়ন কমিটির সভাপতি ছিলেন, কমিটির সভাপতি ছিলেন, ইউনিয়ন কমিটির সভাপতি ছিলেন
জওহরলাল নেহেরু, জওহরলাল নেহেরু। তাহলে কি বললাম, ইউনিয়ন কমিটির সভাপতি কে ছিলেন? জওহরলাল নেহেরু। তারপর লেখো প্রভিন্সিয়াল কমিটি, প্রভিন্সিয়াল কমিটি, প্রভিন্সিয়াল কমিটি, প্রভিন্সিয়াল যারা বাংলায় লিখছো লিখে নাও, প্রাদেশিক, প্রভিন্সিয়াল কমিটি অর্থাৎ প্রাদেশিক, প্রাদেশিক, প্রভিন্সিয়াল কথার অর্থ হচ্ছে প্রাদেশিক, প্রাদেশিক। এর সভাপতি ছিলেন, তাহলে প্রভিন্সিয়াল কমিটির সভাপতি ছিলেন, লেখো সভাপতি ছিলেন, সভাপতি ছিলেন, প্রভিন্সিয়াল কমিটির সভাপতি ছিলেন, লেখো সর্দার বল্লভভাই প্যাটেল, সর্দার বল্লভভাই প্যাটেল, সর্দার বল্লভভাই প্যাটেল। তাহলে কি বললাম, 1946 সালের পর নানান কমিটি গঠিত হয়েছে, যেমন ইউনিয়ন কমিটি, ইউনিয়ন কমিটির সভাপতি কে ছিলেন? জওহরলাল নেহেরু। তারপরে কি বললাম, প্রভিন্সিয়াল অর্থাৎ প্রাদেশিক কমিটির সভাপতি কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন। তারপরে লেখো থার্ড, লেখো থার্ড যে কমিটি, লেখো ড্রাফটিং কমিটি, ড্রাফটিং কমিটি, ড্রাফটিং কমিটি। ড্রাফটিং মানে আমরা কি জানি, খসড়া, খসড়া, এটা দিয়ে রাখো। ড্রাফটিং কমিটি অর্থাৎ খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? ড্রাফটিং কমিটি অর্থাৎ খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? ড্রাফটিং কমিটি অর্থাৎ খসড়া কমিটির সভাপতি ছিলেন কে? ডক্টর বি.আর. আম্বেদকর, ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন কি? ড্রাফটিং কমিটি অর্থাৎ খসড়া কমিটির সভাপতি। ডক্টর বি.আর. আম্বেদকর, ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন ড্রাফটিং অর্থাৎ খসড়া কমিটির সভাপতি। নেক্সট লেখো ফোর্থ যে কমিটি, লেখো অ্যাডভাইসারি কমিটি, অ্যাডভাইসারি কমিটি, অ্যাডভাইসারি কমিটি লেখো অ্যাডভাইসারি কমিটি। অ্যাডভাইসারি কমিটি, অ্যাডভাইসারি হচ্ছে উপদেষ্টা, যারা বাংলায় লিখছো লিখে না, উপদেষ্টা। অ্যাডভাইসারি কথা অর্থ হচ্ছে উপদেষ্টা, অর্থাৎ অ্যাডভাইসারি বা উপদেষ্টা কমিটি সভাপতি লেখো সভাপতি। অ্যাডভাইসারি কমিটির সভাপতি জে.বি. অ্যাডভাইসারি কমিটির সভাপতি জে.বি. কৃপালানি, জে.বি. কৃপালানি। তাহলে কি বললাম, অ্যাডভাইসারি হচ্ছে প্রাদেশিক কমিটির সভাপতিকে জে.বি. কৃপালানি, জে.বি. কৃপালানি। জে.বি. কৃপালানি কে ছিলেন? অ্যাডভাইসারি কমিটির সভাপতি। নেক্সট লেখো সিক্সথ, 6 নম্বর কমিটি লেখো নম্বর 5 নম্বর হবে। 5 নম্বর লেখো
মাইনরিটি কমিটি, মাইনরিটি কমিটি, মাইনরিটি কমিটি। দেখো মাইনরিটি, তোমরা এটা একটু জানবে যে মাইনরিটি মানে কি, অল্প সংখ্যক। মাইনরিটি কথা অর্থ হচ্ছে কি, অল্প সংখ্যক, অল্প সংখ্যক, অল্প সংখ্যক। অল্প সংখ্যক কারা, যেমন এক্সাম্পল দিতে পারি যে অল্প সংখ্যক কারা আমাদের দেশে। দেখো আমরা যারা হিন্দুরা আছি সংখ্যায় সব থেকে বেশি, আমরা কিন্তু মাইনরিটির মধ্যে পড়বো না। তাহলে মাইনরিটি মানে কি, অল্প সংখ্যক। তাহলে অল্প সংখ্যক কোন জাতিরা আছে আমাদের দেশে, যেমন শিখ আছে, শিখ, জৈন আছে, বৌদ্ধিস্ট আছে, তারপরে আছে কি খ্রিস্টান আছে, তারপরে আছে মুসলিম আছে। এরা সব কি, এরা সব মাইনরিটির মধ্যে পড়বে, অর্থাৎ এদের সংখ্যা কম আমাদের দেশে, এই জন্য এদের কি মাইনরিটি বলা হয়। তো মাইনরিটি কমিটির সভাপতি আমরা কি জানবো, মাইনরিটি কমিটির সভাপতিকে, সভাপতি, সভাপতি, মাইনরিটি কমিটির সভাপতি। তাহলে মাইনরিটি ব্যাপারটা বোঝাতে পারলাম। সো মাইনরিটি কমিটির সভাপতি কে ছিলেন, লেখো মাইনরিটি কমিটির সভাপতি ছিলেন এইচ.সি. মুখার্জি। কে ছিলেন, এইচ.সি. মুখার্জি, এইচ.সি. কি বললাম, এইচ.সি. মুখার্জি। এইচ.সি. মুখার্জি ছিলেন কি, কে ছিলেন, মাইনরিটি কমিটির সভাপতি। তাহলে মাইনরিটি মানে কি বললাম, অল্প সংখ্যক, যেমন শিখ, জৈন, যারা আমাদের দেশে যে জাতি মানুষেরা কম আছে তাদের কি কোন শ্রেণীর মধ্যে ফেলবো, মাইনরিটি। ছ নম্বর লেখো, ছ নম্বর কি বললাম, ছ নম্বর লিখেছে দেখো, স্টিয়ারিং কমিটি। স্টিয়ারিং কমিটি অর্থাৎ পরিচালনা সমিতি। স্টিয়ারিং কমিটির সভাপতি কে ছিলেন, স্টিয়ারিং কমিটি সম্পর্কে আমরা আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট জানবো, সেটা লিখে নাও, সেটা জেনে নাও। কোনো আইন বানাতে হলে, কোনো আইন বানাতে বা লাগু করতে হলে এই কমিটির অনুমতি নিতে হয়। মাথায় রাখবে, কোনো আইন যদি লাগু করতে হয়, নতুন কোনো আইন, তাহলে কিন্তু স্টিয়ারিং কমিটির অনুমতি নিতে হয়। এই স্টিয়ারিং কমিটির সভাপতিকে, স্টিয়ারিং কমিটির সভাপতি কে ছিলেন, সভাপতি ছিলেন লিখে নাও, রাজেন্দ্র প্রসাদ। তাহলে কি বললাম, যে স্টিয়ারিং কমিটি কোনো আইন বানাতে হলে এই কমিটির অনুমতি নিতে হয়। আর বললাম কি, এই কমিটির সভাপতি কে ছিলেন, রাজেন্দ্র প্রসাদ ছিলেন। তাহলে কোন কোন সমিতির সভাপতি কে ছিলেন সেটা তোমরা জানলে। কি বলেছি, ইউনিয়ন কমিটি বলেছি, ইউনিয়ন কমিটির সভাপতি কে ছিলেন, জওহরলাল নেহেরু ছিলেন। তারপরে কি বলেছি, প্রভিন্সিয়াল অর্থাৎ প্রাদেশিক কমিটি এর সভাপতি কে ছিলেন, সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন। তারপরে কি বলেছি, ড্রাফটিং কমিটি অর্থাৎ খসড়া কমিটির সভাপতি কে ছিলেন, ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন। তারপরে কি বলেছি, অ্যাডভাইসারি অর্থাৎ উপদেষ্টা কমিটির সভাপতি কে ছিলেন, জে.বি. কৃপালানি। তারপরে কি বলেছি, মাইনরিটি অর্থাৎ অল্প সংখ্যক যে সমিতি রয়েছে তার সভাপতি কে ছিলেন, মাইনরিটি কমিটির সভাপতি ছিলেন এইচ.সি. মুখার্জি। তারপরে কি বলেছি, বলেছি তোমাদের দেখো স্টিয়ারিং কমিটি। এই স্টিয়ারিং কমিটি কি, পরিচালনা সমিতি। কোনো আইন বানাতে হলে এই কমিটির কি অনুমতি নিতে হয়।
এর সভাপতি কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ ছিলেন। তাহলে এটুকু দেখো প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো। তোমাদের কাছে রিকোয়েস্ট যে তোমরা নিয়মিত ক্লাস করো। দেখো নিয়মিত ক্লাস করলে আমি এখান থেকে তোমাদের বুঝিয়ে দিলে একবার পড়লেই তোমাদের মাথায় থেকে যাবে। তো ক্লাস মিস করো না কেউ, প্রত্যেকে নিয়মিত ক্লাস করো। আর তোমরা যত পারো বন্ধুদের মধ্যে ক্লাস শেয়ার করো। আর অবশ্যই বলবে সাবস্ক্রাইব করতে। দেখো আমি অনেক কষ্ট করেই কিন্তু এই তথ্যগুলো কালেক্ট করেই তোমাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করছি। সেই হিসাবে তোমাদেরও উচিত বন্ধুদের মধ্যে ক্লাস শেয়ার করা। আমার উপর ভরসা রাখো, তো তোমরা বেটার কিছু শিখতে পারবে এবং নিয়মিত তোমরা ক্লাস করো, তাহলে আমারও পড়াতে ভালো লাগবে, আমি ভালো কিছু তোমাদের শেখাতে পারবো। তো আজ ক্লাস এখানেই স্টপ করছি, তোমরা প্রত্যেকে নোট করো। আর আমি চিন্তাভাবনা করছি যেটা সোম থেকে শুক্রবার এই দিনগুলোর মধ্যে কোনো একটা দিন আমি জিআইও শুরু করব, কি জিআই পার্টটাও স্টার্ট করব, জিআইও স্টার্ট করব। তোমাদের দেখো যে কোনো চাকরি পরীক্ষা দিতে গেলে কিন্তু জিকে জিআই, দেখো ম্যাথ প্র্যাকটিস করলে ম্যাথ তো পেরেই যায় সবাই, কিন্তু এই যে জিকে সব থেকে ভাইটাল পার্ট। জিকে যদি তুমি স্ট্রং না করতে পারো তাহলে কিন্তু চাকরি হবে না। সেই জন্য জিকে আর জিআই পার্টটা আমি করিয়ে দেবো, তোমাদের স্ট্রং জায়গা আমি তৈরি করে দেবো। শুধু রিকোয়েস্ট যে তোমরা বন্ধুদের মধ্যে ক্লাসগুলো শেয়ার করো আর নিয়মিত ক্লাস করো, ক্লাস কেউ অফ করো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।